আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত পথ চলতি নামক যে গল্পটি রয়েছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা, এই পথ চলতি গল্পটি পাঠের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং এর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদের ব্যাখ্যা করে বলে দেবো। পথ চলতি এই গল্পটি লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় কে ছিলেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন একজন ভাষাতাত্ত্বিক। হ্যাঁ, বাঙালি ভাষাতাত্ত্বিক ছিলেন ইনি। তার বিভিন্ন ভাষা সম্পর্কে ছিল অগাধ জ্ঞান। এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্ম হয় 26শে নভেম্বর 1890 খ্রিস্টাব্দ। জন্মস্থান হাওড়ার শিবপুর। পেশায় তিনি ছিলেন ভাষাতাত্ত্বিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ, যে গ্রন্থটার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন, সেটি হলো দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা ছিল তার বিখ্যাত গ্রন্থ। এছাড়াও তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো দ্বীপময় ভারত ও শ্যামদেশ, ইউরোপ ভ্রমণ প্রভৃতি। মৃত্যু হয় 29শে মে 1977। তো সুনীতি কুমার চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিলাম এবং তার সাথে জেনে নিলাম তিনি ছিলেন একজন ভাষাতাত্ত্বিক, অর্থাৎ তার বিভিন্ন ভাষা সম্পর্কে ছিল অগাধ জ্ঞান, যে জ্ঞানের প্রতিফলন আমরা এই গল্পটিতেও পাবো, এই পথ চলতি গল্পটিতেও পাবো। পথ চলতি এই গল্পটির নামকরণটা দেখো। পথ চলতি এই শব্দটির যদি আমরা অর্থগত দিক ধরি, তাহলে পথ চলতি শব্দের অর্থ হবে অর্থাৎ পথে যেতে যেতে, পথে যাওয়ারত অবস্থায়, বা তুমি ধরো কোথাও যাচ্ছ, ট্রেনে করে কোথাও যাচ্ছ, তো ট্রেনে করে যেতে যেতে বেশ কিছুক্ষণ তোমাকে ট্রেনে যেহেতু থাকতে হবে, তো সেক্ষেত্রে ট্রেনে তোমার সহযাত্রী যারা রয়েছে সেই সহযাত্রীদের সঙ্গে তোমার কিছুক্ষণের জন্য আলাপ হয়ে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো। এটা আমাদের বাঙালিদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে হয়, যে ট্রেনে যেতে যেতে বা কোথাও যেতে যেতে আমার যারা সহযাত্রী রয়েছে তাদের সাথে এক কথায় দু কথায় বেশ একটা কিছুক্ষণের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। সেই রকম একটা সম্পর্ক আমরা এই গল্পের মধ্যে পাবো, যেখানে দেখতে পাবো আমাদের বাঙালি ভদ্রলোক কথকটি শুধুমাত্র ফার্সি ভাষা জানার জোরে, কিছু ফার্সি ভাষা জানার জোরে মারমুখী কাবুলিওয়ালাদের কামরায় নিজের জায়গা বা স্থান দখল করে নিয়েছিল। এবং কাবুলিওয়ালাদের মাতৃভাষা যেহেতু ছিল পস্তুর, সেই পস্তুর ছিল সমাজের নিম্ন শ্রেণীর ভাষা, আর কাবুলিওয়ালাদের সমাজে উচ্চ শ্রেণীর ভাষা ছিল, আফগানিস্তানিদের মধ্যে উচ্চ শ্রেণীর ভাষা ছিল ফার্সি। তো লেখক যেহেতু বাঙালি হয়েও ফার্সি বলতে পারেন, সেক্ষেত্রে লেখক কাবুলিওয়ালাদের কাছ থেকে প্রচুর সম্মান পেয়েছিল। তো এটাই আমরা গল্পে দেখব, এটাই হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু। এবার আমরা গল্পটি পাঠের মাধ্যমে সেটা আরও ভালোভাবে বুঝতে পারবো। কথা না বাড়িয়ে চলে আসছে আজকের মূল গল্পে। তার আগে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করছি গল্প পাঠ পথ চলতি। ব্যাপারটা খুব সম্ভবত 1928 সালে শীতকালে ঘটেছিল। বছর আর তারিখটা ঠিক মতন মনে পড়ছে না। শ্বশুরালয়ে গয়া থেকে ফিরছি, দেহরাদুন এক্সপ্রেস ধরব, সঙ্গে একখানি মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের ফিরতি অংশ আছে। তাহলে গল্পের এই প্রথম অংশটুকুতে আমরা কি জানতে পারছি? লেখক 1928 সালে ফিরছিলেন, অর্থাৎ গল্পকথক এই গল্পটি যখন লিখেছেন তখন সময়কাল ছিল 1928 সালের শীতকালের ঘটনা। তারিখ আর বছরটা তার মনে নেই। তিনি কোথা থেকে ফিরছিলেন? শ্বশুরালয়, অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে ফিরছিলেন। গল্পকথক শ্বশুর বাড়ি থেকে ফিরছিলেন। আর তিনি কোন এক্সপ্রেস ধরবেন, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে তিনি কোন এক্সপ্রেস ধরবেন। দেহরাদুন এক্সপ্রেস ধরবেন, অর্থাৎ এই বাঙালি ভদ্রলোক কথক দেহরাদুন এক্সপ্রেস ধরে কলকাতায় ফিরবেন। গল্পের শুরুতে এটা আমরা জানতে পারছি, সঙ্গে একখানি মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের ফিরতি অংশ ছিল তার কাছে। এবার চলে আসছে আমরা গল্পের পরবর্তী অংশে। স্টেশনে পৌঁছে দেখলুম ট্রেন যথাকালে এলো, কিন্তু কেন জানি না গাড়িতে সেদিন অসম্ভব ভিড় দেখলুম। অর্থাৎ ট্রেন যথাসময় আসলো ঠিকই, কিন্তু দেখা গেল যে ট্রেনের প্রত্যেকটা কামরায় প্রচণ্ড ভিড় রয়েছে, মানুষের ভিড়। মধ্যম শ্রেণীর কোনো কামরায় তো ঢুকতেই পারা যায় না। দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলোতেও লোকে মেঝেতে বিছানা করে নিয়ে কোথাও বা বসে দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ মধ্যম শ্রেণীর কামরায় এত ভিড় রয়েছে যে সেখানে ঢুকতে পারা যাচ্ছে না। আর দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলোতে লোকে কি সিট আর ফাঁকা নেই, তার জন্য মেঝেতে বিছানা করে নিয়ে কোথাও বা বসে বা কোথাও বা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। সমস্ত ট্রেনটা একবার ঘুরে দেখার মতলবে ইঞ্জিনের দিকে চলেছি, অর্থাৎ লেখক সমস্ত ট্রেনটায় কোথাও একটু ফাঁকা জায়গা আছে কিনা সেটা দেখার মতলবে বা আশায় তিনি ইঞ্জিনের দিকে চলেছেন, অর্থাৎ ট্রেনের সামনের দিকে তিনি চলেছেন। এমন সময় দেখি একটা বড় তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই। লেখক দেখতে পেলেন যে একটা বড় তৃতীয় শ্রেণীর বগির কাছে একদম লোকের ভিড় নেই।
ব্যাপারটা কি? গিয়ে দেখি এই বিরাট গাড়িখানি গুটি কতক কাবুলিওয়ালার দখলে। ওই তৃতীয় শ্রেণীর কামরা, যেই কামরাটা একদম ফাঁকা ছিল, লোকের ভিড় ছিল না, সেটা ফাঁকা কেন? লেখক গিয়ে দেখেন যে এই বিরাট গাড়িখানি গুটি কতক কাবুলিওয়ালাদের দখলে। কাবুলিওয়ালা কারা? কাবুলিওয়ালা শব্দের অর্থ হচ্ছে কাবুল দেশের মানুষ, অর্থাৎ আফগানিস্তানের মানুষ। তারা তখনকার সময় আমাদের এখানে ব্যবসা করতে আসতো, বিভিন্ন ধরনের মশলা জাতীয় জিনিস তারা ফেরি করে বেড়াতো। তো সেই গুটি কত কাবুলিওয়ালারা সেই কামরাটা দখল করে রেখেছে। কেউ সেখানে গেলে বা জানালা দিয়ে উঁকি মারলে হুঙ্কার ছাড়ছে, অর্থাৎ সেই তৃতীয় শ্রেণীর বগির কাছে, যেই বগিটায় কাবুলিওয়ালারা রয়েছে, সেখানে কেউ গেলে বা জানলা দিয়ে কেউ উঁকি মারলেও তারা হুঙ্কার ছাড়ছে। ইয়ে গাড়ে তোমারা ওয়াস্তা নেহি জো তুম উদার, অর্থাৎ তোমাদের জন্য এই গাড়িটি নয়, তোমরা ওই দিকে যাও। জবরদস্ত চেহারার কাবুলিওয়ালারা এই হুঙ্কার দ্বারা লোক ঠেকিয়ে রেখেছে। জবরদস্ত শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী, শক্তিশালী বা মারমুখী চেহারার কাবুলিওয়ালারা এই হুঙ্কার দিয়ে লোক ঠেকিয়ে রেখেছে, অর্থাৎ কাউকে সেই কামরায় উঠতে দিচ্ছে না। রেলের কর্মচারী বা পুলিশ এর ত্রিসীমানাতেও ঘেঁষছে না, অর্থাৎ এমনকি রেলের কর্মচারী বা পুলিশরাও কাবুলিওয়ালাদের দখল নেওয়া সেই তৃতীয় শ্রেণীর বগিটার কাছে কেউ যাচ্ছে না। তখন ঠিক করলুম এই গাড়িতেই ঢুকবো। লেখক ঠিক করলেন এই গাড়িতেই ঢুকবে আর ওখানেই জায়গা করে নেবে, আর ওই কাবুলিওয়ালাদের কামরাতেই জায়গা করে নেবেন লেখক। আমার সাহস হচ্ছে খালি এই জন্য যে আমি 2-4টে ফার্সি কথা বলতে পারি। ফার্সি হচ্ছে আফগানিস্তানিদের শিক্ষিত জনের ভাষা, উচ্চ ও ভদ্র সমাজের ভাষা, সরকারি ভাষা, অন্তত তখন তাই ছিল। কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পস্তুর সম্মান তখন ছিল না। একে তো পস্তুভাষী লোকেদের মধ্যে শিক্ষা আর সংস্কৃতির অভাব, আর তার উপরে তাদের ভাষায় সাহিত্যও তেমন নেই। আমার মনে হলো এদের মধ্যে ফার্সি বলাটা যখন একটা শিক্ষা আর আভিজাত্যের লক্ষণ, তখন আমি যদি এদের সঙ্গে ফার্সিতেই 2-1টা কথা বলি, তাহলে এরা প্রথমত একটু হকচকিয়ে যাবে বাঙালি বাবুর মুখে ফার্সি শুনে, তারপর তারা হয়তো আমার জন্য জায়গা করে দিতে পারে। দেখো এইটুকুতে একটু ভালো করে বুঝবে, এইটুকুতেই হচ্ছে গল্পের একটা নাটকীয় মোড় রয়েছে, আর এখান থেকেই গল্পের আসল সূচনা হচ্ছে। লেখক যখন স্টেশনে গিয়ে দেখলেন ট্রেনের প্রায় সমস্ত কামরাতেই প্রচণ্ড ভিড়, শুধুমাত্র একটি তৃতীয় শ্রেণীর বগি বাদ দিয়ে, সেই তৃতীয় শ্রেণীর বগিটা কাদের দখলে রয়েছে? কাবুলিওয়ালাদের দখলে। সেই কাবুলিওয়ালারা কাউকে সেই বগিতে ঢুকতে দিচ্ছে না। তখন লেখক ঠিক করলেন যে তিনি সেই তৃতীয় শ্রেণীর কাবুলিওয়ালাদের দখল নেওয়া বগিটাতেই ঢুকবেন। লেখক কিসের জোরে সেখানে ঢুকতে চাইছেন? লেখক শুধুমাত্র ফার্সি ভাষা জানার জোরে সেখানে ঢুকতে চাইছেন, কারণ যে কাবুলিওয়ালারা সেই তৃতীয় শ্রেণীর বগিটা দখল করেছিল, ওই কাবুলিওয়ালাদের মাতৃভাষা ছিল পস্তুর। কাবুলিওয়ালাদের মাতৃভাষা কি ছিল? পস্তুর। তালিবর্ষ তয়রস্যুর অপস্তুর। এই পস্তুর ভাষার সম্মান তখন ছিল না, কারণ পস্তুর ছিল সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের ভাষা। তো পস্তুর ভাষার লোকেদের মধ্যে শিক্ষা সংস্কৃতির অভাব ছিল, আর তাদের ভাষায় তেমন সাহিত্যও ছিল না। এই কাবুলিওয়ালারা সেই পস্তুর ভাষায় কথা বলতো। কিন্তু এই আফগানিস্তানিদের মধ্যে উচ্চশিক্ষিত বা ভদ্র সমাজের বা সরকারি ভাষা ছিল তখনকার সময়ে ফার্সি, আর লেখক সেই উচ্চশিক্ষিত ভদ্র সমাজের সরকারি ভাষা ফার্সি জানতেন। তাই তিনি মনে মনে ভাবলেন, তিনি যদি এই পস্তুর ভাষাভাষী কাবুলিওয়ালাদের কাছে তাদের শিক্ষিত জনের ভাষা, তাদের সরকারি ভাষা ফার্সি ভাষায় কথা বলেন, তখন বাঙালি বাবুর মুখে তাদের ভদ্র সমাজের উচ্চশিক্ষিত সমাজের সরকারি ভাষা ফার্সি ভাষা শুনে তারা প্রথমত হকচকিয়ে যাবে এবং তাকে একটু জায়গাও করে দিতে পারে সম্মানের জোরে। লেখক এমনটা ভেবেই সেই কাবুলিওয়ালাদের কামরায় স্থান গ্রহণ করবেন বলে মনে মনে ভাবলেন। তারপরে লেখক বলছেন, জবরদস্ত আর মারমুখী হলেও আমি জানি যে এই পাঠানদের মধ্যে একটা শিশুসুলভ ভাবও আছে, অর্থাৎ তাদের চেহারায় শক্তিশালী বা মারমুখী হলেও লেখক জানেন যে এই পাঠানদের মধ্যে একটা শিশুসুলভ ভাবও আছে, অর্থাৎ তাদের মধ্যে একটা নিষ্পাপ ভাবও রয়েছে। দেখো এখান থেকে কিছু শর্ট কোশ্চেন আমরা পাচ্ছি, সেটা হলো কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা কী ছিল? পস্তুর। কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা কী ছিল? পস্তুর।
আর লেখক জানতেন কাবুলিওয়ালাদের অর্থাৎ পাঠানদের উচ্চশিক্ষিত ভদ্র সমাজের সরকারি ভাষা সেটা হচ্ছে ফার্সি। সেটা কি? ফার্সি। এখান থেকে তোমাদের কিন্তু এইরকম প্রশ্ন আসতে পারে যে লেখক বা গল্পকথক যখন গল্পটি লিখেছিলেন তখনকার সময় আফগানিস্তানিদের শিক্ষিত জনের ভাষা, উচ্চ সমাজের ভাষা বা সরকারি ভাষা কী ছিল? সেটা ছিল ফার্সি। আর এই ফার্সি ভাষাই জানতেন লেখক। আর পাঠানদের মাতৃভাষা ছিল কি? পস্তুর। এই দুটো শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু আসতে পারে। তো লেখক ফার্সি ভাষা জানার সাহসে তিনি যখন কাবুলিওয়ালাদের কামরায় ঢোকার সিদ্ধান্ত নিলেন, তারপরে গল্পের পরবর্তী অংশ তো কী আছে দেখা যাক। সোজা গিয়ে গাড়ির হাতল ধরে দরজাটা আধ খোলা ছিল, আরও টেনে খুলে ভিতরে ঢুকতে যাব এমন সময় 5-6 জন গুরু গম্ভীর স্বরে হুঙ্কার দিয়ে উঠল, কিদার আতে হো, ইয়ে গাড়ে তুম লোক के वास्ते नहीं, सिर्फ हम पठान लोग इसमें जाते হয়। অর্থাৎ লেখক যখন সোজা গিয়ে গাড়ির হাতলটা ধরে আধখোলা দরজাটা আরও বেশি খুলে দিল এবং ভিতরে ঢুকতে উদ্যত নিল, তখন কি 5-6 জন গুরুগম্ভীর স্বরে হুঙ্কার দিয়ে চেঁচিয়ে উঠে বলল কি যে তুমি কোথায় আসছো? এই গাড়িটা তোমাদের জন্য নয়, এখানে শুধুমাত্র আমরা পাঠানরাই যাই। আমি এর জবাব দিলুম ফার্সিতে, মোরা জগভি দেহ বার্রে সির্ফ এক আদমি, মোরা জগহাভি দেহ বর্রারে সির্ফ এক আদমি। অর্থাৎ আমাকে জায়গা দাও খালি একজন মানুষের জন্য, আমাকে জায়গা দাও খালি একজন মানুষের জন্য। এটা কিন্তু আসতে পারে যে মোরা জগহাভি দেহ বরারে সির্ফ এক আদমি শব্দটির অর্থ কি? আমাকে জায়গা দাও খালি একজন মানুষের জন্য। এটা কিন্তু লেখক ফার্সিতে বলেছিলেন। যা অনুমান করেছিলাম, ওরা একটু যেন হতভম্ব হয়ে গেল। একজন আমার কথা বুঝতে না পেরে বললে, ক্যা মাংতা। অর্থাৎ লেখক যেহেতু বাঙালি মানুষ হয়ে ফার্সিতে কথা বললেন, ওরা প্রথমত হকচকিয়ে গেল, হতভম্ব হয়ে গেল এবং একজন লেখকের ফার্সি কথা বুঝতে না পেরে বলল ক্যা মাংতা, অর্থাৎ কি চাই। আমি আবার ফার্সিতে বললুম, ফার্সি নমি দানি, ফার্সি নমি গই, অর্থাৎ ফার্সি জানো না, অর্থাৎ তুমি কি ফার্সি জানো না, ফার্সি বলতে পারো না? খুব সম্ভব এদের মধ্যে ফার্সি জানা লোক ছিল না, অর্থাৎ লেখক বুঝতে পারলেন যে এদের মধ্যে ফার্সি জানা লোক নেই। তখন আমি নিজের গলাটা একটু চড়িয়ে উপহাসের সঙ্গে তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বললুম। লেখকের একটু সাহস বেড়ে গেল। ফার্সি বলার ফলে ওরা যেহেতু বুঝতে পারেনি, লেখক ভাবলো যে এই বগিতে ফার্সি জানা লোক হয়তো নেই। এরপরে লেখকের যেহেতু সাহস বেড়ে গেল, লেখক কি নিজের গলাটা একটু চড়িয়ে একটু উপহাসের সাথে একটু তাদের তাচ্ছিল্যের ভাব দেখিয়ে লেখক কি বললেন, অজ চি তরফ ই আফগানিস্তানি মি আদামি কি দর জওয়ান ই ফর্সি গুফত গু কর্দনে তাক্ত ই সোমানিস্ত। অর্থাৎ আফগানিস্তানের কোন অঞ্চল থেকে আসছো যে ফার্সিতে কথা বলবার ক্ষমতা তোমাদের নেই? লেখক তাদের একটু তাচ্ছিল্যের স্বরে বলল, একটু উপহাসের স্বরে বলল যে তোমরা আফগানিস্তানের কোথা থেকে এসেছো যে তোমাদের মধ্যে ফার্সি বলার ক্ষমতা নেই। লেখক এরকম কেন বললেন সেটা আমি আগেই বলেছি, কারণ আফগানিস্তানের ফার্সি ভাষা ছিল উচ্চশিক্ষিত ভদ্র সমাজের ভাষা। আর এই কাবুলিওয়ালারা কথা বলতো পস্তুর ভাষায়, কাবুলিওয়ালাদের মাতৃভাষা ছিল পস্তুর, তো তারা ফার্সি ভাষা জানতো না। এর জন্য লেখক তাদের একটু উপহাস করলো। যখন তারা মুখ চাওয়াচাই করছে তখন গাড়ির ভিতর থেকে একটি ছোকরা ছেলে ম্যান ফরসি মি দৌনম চি খাহি, অর্থাৎ একটি ছোকরা ছেলে বললে কি বললে, ম্যান ফরসি মি দৌনম চি খাহি, অর্থাৎ আমি ফার্সি জানি, কি চাও। অর্থাৎ সকলে যখন মুখ চাওয়াচাই করছে, বাঙালি ভদ্রলোকের মুখে ফার্সি ভাষা শুনে তারা যেহেতু ফার্সি ভাষা জানতো না, তারা হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। ঠিক তখনই সেই বগির মধ্যে একটা ছোকরা ছেলে অর্থাৎ কম বয়সী ছেলে ফার্সিতে জবাব দিল, আমি ফার্সি জানি, কি বলতে চাও? আমি উত্তর দিলুম, মন গুফতাবুম মোররা জগহভি দেহ। আমি তো বললুম আমাকে জায়গা দাও। অর্থাৎ লেখক আবার ফার্সিতে বললেন যে আমি তো বললুম আমাকে জায়গা দাও। তখন সে জিজ্ঞাসা করলে কুজা মি রভি, অর্থাৎ কোথায় যাবে? কুজা মি রভি অর্থাৎ কোথায় যাবে? সেই বগির মধ্যে থাকা একটা ছোকরা ছেলে অর্থাৎ কম বয়সী ছেলে লেখককে জিজ্ঞাসা করলো ফার্সিতে যে কোথায় যাবে। জবাব দিলুম দর শহর কলকাতা বি রভম, মানে কলকাতা শহরে যাব, কলকাতা শহরে যাব। লেখক এটা ফার্সিতে জবাব দিলেন।
তখন পরস্পর মুখ চাওয়াচাই করতে লাগলো, অর্থাৎ সেই বগির ভিতরের কাবুলিওয়ালারা একে অপরের দিকে মুখ চাওয়াচাই করতে লাগলো, একে অপরের দিকে তাকাতে লাগলো। ইশারায় দলের অনুমতি পেয়ে, তারপরে ইশারায় সেই কম বয়সী ছেলেটি দলের অনুমতি পেল এবং ফার্সি বলিয়ে ছোকরাটি বললে, অর্থাৎ সেই যে ছেলেটি একমাত্র ফার্সি বলছিল সেই বগির, সেই ছেলেটি কি বললে, বেলে আন্দার ভি আও, আচ্ছা ভিতরে এসো। সে বলল যে আচ্ছা ভিতরে এসো। এখন কিন্তু লেখক এই তৃতীয় শ্রেণীর বগিতে, যেখানে কাবুলিওয়ালারা নিজেদের দখলে রেখেছিল, সেই বগিতে ঢোকার অনুমতি পেল। আমি ভিতরে ঢুকেই সেই বিরাট বগির একটা পুরো বেঞ্চই এরা খালি করে আমাকে ছেড়ে দিল। দেখো, লেখক শুধুমাত্র ফার্সি ভাষা জানতেন, যে ফার্সিটা ছিল ওই আফগানিস্তানি, অর্থাৎ ওই তৃতীয় শ্রেণীর কামরা দখল করে থাকা কাবুলিওয়ালাদের কাবুলিওয়ালাদের সমাজের উচ্চশিক্ষিত ভদ্র সমাজের, বা বলা যেতে পারে সরকারি ভাষা। এই শুধুমাত্র সরকারি ভাষা বা উচ্চশিক্ষিত জনের ভাষা জানার জন্য লেখকের প্রতি এতটা শ্রদ্ধা হলো, তাই লেখক সেই কামরার ভিতরে ঢুকতেই সেই বিরাট বগির একটা পুরো বেঞ্চ খালি করে লেখককে তারা ছেড়ে দিল। তার সঙ্গে একটুখানি সমীহ করার ভাবও ছিল, অর্থাৎ তার সাথে একটু সম্মানের ভাবও ছিল, যেন একটা মস্ত আলেম এসেছেন। আলেম শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ বা জ্ঞানী, যিনি সমস্ত কিছু জানেন, এই রকম শব্দের অর্থ হচ্ছে আলেম। ইতিমধ্যেই গাড়ি ছেড়ে দিলে লেখক তৃতীয় শ্রেণীর সেই কামরায় উঠলেন কাবুলিওয়ালাদের সাথে, এবং ইতিমধ্যেই কি গাড়ি ছেড়ে দিল, অর্থাৎ গাড়ি চলতে শুরু করলো। এবার চলে আসি গল্পের পরবর্তী অংশে। আমি যতটুকু বোঝাচ্ছি তার মধ্যে থেকে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু গুরু বলে রক্ষা পেলুম বুঝতে পারা গেল, এরা সবাই হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর পাঠান ট্রাইবেল এরিয়া, অর্থাৎ ইংরেজ অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের লোক। খাস কাবুলিদের মতন সাধারণত এরা ফার্সি জানে না। লেখক বলছেন যে কিন্তু গুরু বলে রক্ষা পেলুম বুঝতে পারা গেল, অর্থাৎ লেখকের মনের মধ্যেও কিন্তু সংশয় ছিল যে তিনি এখানে উঠতে পারবেন কি পারবেন না, তাই তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন এবং বললেন যে গুরু বলে রক্ষা পেলুম, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদে তিনি রক্ষা পেলেন বোঝা গেল। এবং লেখক বুঝতে পারলেন যে এরা সবাই কোথাকার লোক, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর পাঠান ট্রাইবেল এরিয়া, অর্থাৎ ইংরেজ অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের লোক। তাহলে কিন্তু এটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ট্রেনের কামরার সেই কাবুলিওয়ালারা কোথাকার লোক ছিল। তারা ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর পাঠান ট্রাইবেল এরিয়া, অর্থাৎ ইংরেজ অধীনস্থ পাঠান উপজাতির লোক, অর্থাৎ ইংরেজদের অধীনে থাকা পাঠান উপজাতির লোক। খাস কাবুলিদের মতন এরা সাধারণত ফার্সি জানেন না, অতটা ফার্সি জানে না, ওরা পস্তুর ভাষায় কথা বলতো। এটা আমার পক্ষে ভারী সুবিধার আর স্বস্তির কথা হলো, কারণ ওদের সঙ্গে বাকি যা আলাপ হলো প্রায় সবই হিন্দুস্থানিতে আর বাংলায়। দু একজন মাঝে মাঝে এক আধ লফজ ফার্সি বললে বটে, কিন্তু এদের বিদ্যেও বেশি দূর এগোলো না। অর্থাৎ লেখক যখন বুঝতে পারলেন যে এরা আর ফার্সি ভাষায় তেমন একটা কথা বলতে পারে না, তখন লেখকের ভারী সুবিধা হলো এবং লেখকের স্বস্তিও হলো, অর্থাৎ লেখক মনে মনে খুশিও হলেন, কারণ ওদের মধ্যে বাকি যা আলাপ হয়েছিল ট্রেনের কামরায় তা প্রায় সমস্ত কিছুই হিন্দুস্তানিতে, অর্থাৎ হিন্দিতে আর বাংলায়। লেখক মোটামুটি হিন্দি বলতে পারতেন, এবং তারা যেহেতু বাংলায় আমাদের এখানে ব্যবসা করতে আসতো, তো তারাও কিছু কিছু বাংলা বলতে পারতো, তাই হিন্দিতে আর বাংলায় পরবর্তী আলাপ আলোচনা হয়েছিল লেখক এবং কাবুলিওয়ালাদের মধ্যে। দু একজন চেষ্টা করেছিলেন ফার্সি বলার, কিন্তু তারা খুব একটা বেশি দূর এগোতে পারেনি। ট্রেন চলছে, চারিদিক বেশ করে তাকিয়ে নিলুম, প্রায় 16 জন পাঠান মর্দ এই গাড়িতে। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে সেই গাড়িতে কতজন পাঠান লোক ছিল? 16 জন। মর্দ শব্দের অর্থ হচ্ছে পুরুষ মানুষ, অর্থাৎ 16 জন পুরুষ, পাঠান পুরুষ। সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড়, দেহের ঘর্ম আর তার সঙ্গে হিঙের উগ্র গন্ধে ভরপুর। তাহলে সমস্ত গাড়িখানার চেহারা কেমন ছিল, এটা যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তো তোমরা কেমন লিখবে? যে সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড়, দেহের ঘর্ম অর্থাৎ দেহের ঘাম আর তার সঙ্গে হিঙের উগ্রগন্ধে ভরপুর। এই অপূর্ব সৌরভের সংমিশ্রণ কড়াভাবে আমার নাসারন্ধ্রকে আক্রমণ করলে। তোমাদের কিন্তু এইভাবে দেখো, কড়াভাবে আমার নাসারন্ধ্রকে, অর্থাৎ আমার নাসিকা অর্থাৎ নাককে আক্রমণ করলো। লেখকের নাসারন্ধ্রকে কি আক্রমণ করেছিল, এই ধরনের প্রশ্ন যদি আসে, বা তোমাদের গল্প থেকে উদ্ধৃতি তুলে দিল যে এই অপূর্ব সৌরভের সংমিশ্রণ কড়াভাবে আমার নাসারন্ধ্রকে আক্রমণ করলে, এর তাৎপর্য ব্যাখ্যা করো, তখন তোমাদের কি লিখতে হবে?
যে লেখক তার ফার্সি ভাষা জানার জোরে যখন কাবুলিওয়ালাদের দখলে থাকা তৃতীয় শ্রেণীর বগিতে উঠতে পেরেছিল, তখন তৃতীয় শ্রেণীর বগিতে উঠে তিনি দেখলেন যে সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড়, দেহের ঘর্ম অর্থাৎ দেহের ঘাম, আর তার সাথে হিঙের উগ্রগন্ধে ভরপুর। এই যে যে বাসি কাপড় চোপড়ের গন্ধ, দেহের ঘামের গন্ধ আর হিঙের গন্ধ, এই সমস্ত গন্ধগুলি লেখকের কড়াভাবে অর্থাৎ কড়া গন্ধ, বাজে গন্ধ লেখকের নাসিকাকে অর্থাৎ নাককে আক্রমণ করতে লাগলো। একটুখানি দূরে উপরের বাঙ্কের ওপরে শয়ান অর্থাৎ শুয়ে থাকা একটি বৃদ্ধ পাঠান আমাকে ঢুকতে দেখে শোয়া অবস্থা থেকে উঠে খাটনমালা হয়ে আসন নিয়ে বসেছিল। টঙের ওপর থেকে আমাকে নিবিষ্ট চিত্তে দেখে একটুখানি পরে জিজ্ঞাসা করলে, বাবু বাংলাদেশের থুন নি আইছো, তুমি কি বাংলাদেশ থেকে এসেছো? অর্থাৎ লেখক একটুখানি পরে, লেখক সেই কামরাতে ঢোকার একটু পরে ওপরের বাঙ্কে শুয়ে থাকা একটি বৃদ্ধ ভদ্রলোক লেখককে দেখে উঠে বসলেন এবং লেখককে জিজ্ঞাসা করলেন যে তুমি কি বাংলাদেশ থেকে এসেছো? আমি জিজ্ঞাসা করলুম, আগা সাহেব তোমার ব্যবসা কোথায়, বাংলাদেশে তোমার ডেরা কোথায়? অর্থাৎ লেখকও প্রত্যুত্তরে প্রশ্ন করলেন যে আগা সাহেব তোমার ব্যবসা কোথায়, মানে আপনি কোথায় ব্যবসা করেন, বাংলাদেশে আপনি কোথায় থাকেন? বৃদ্ধ পাঠান বললে পড়ুয়াহালি। বৃদ্ধ পাঠান কোথায় বলেছিলেন? পড়ুয়াহালি। এখানে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে যে গল্পের বৃদ্ধ পাঠানটির বাড়ি বাংলাদেশের কোথায় ছিল? বাংলাদেশের পড়ুয়াহালিতে ছিল। বাবু দাননি ভালো আইছে, ধান ভালো হয়েছে কি? দেখো বাবু দাননি ভালো ওইছে, এটা কিন্তু বাংলা ভাষার উপভাষার রূপ। তো ধান ভালো হয়েছে কি, অর্থাৎ এইটুকুর অর্থ হচ্ছে ধান ভালো হয়েছে কি। বুঝলুম আগা সাহেবের ব্যবসা হচ্ছে শীত বস্ত্র আর হিং বিক্রি করা। তাহলে আগা সাহেবের ব্যবসা কি? আগা সাহেবের ব্যবসা হচ্ছে শীত বস্ত্র আর হিং বিক্রি করা আর চাষিদের টাকা ধার দেওয়া। তাহলে আগা সাহেবের ব্যবসা কি? আগা সাহেবের ব্যবসা শীত বস্ত্র বিক্রি করা, হিং বিক্রি করা আর চাষিদের টাকা ধার দেওয়া। তখনকার সময় চাষিরা মহাজনদের কাছ থেকে টাকা ধার নিত এবং সেই টাকা দিয়ে তারা চাষাবাদ করতো এবং ভালো ফসল পড়লে তারা সুদ সহকারে সেই টাকা মহাজনকে ফেরত দিয়ে দিত। তো সেই আগা সাহেব এই সুদের ব্যবসা অর্থাৎ সেই চাষিদের টাকা ধার দেওয়ার ব্যবসাও করতেন। হিং শব্দটা কিন্তু আমরা গল্পে দুবার পেলাম। আমি আগেই বলেছি যে আফগানিস্তানিরা এই কাবুলিওয়ালারা তখন আমাদের এখানে বিভিন্ন জিনিস ফেরি করে বেড়াতো, মশলা জাতীয় জিনিস। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল এই হিং। হিংটা হচ্ছে আফগানিস্তান, ইরান, তুরস্ক সহ ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে প্রাপ্ত কালচে খয়েরি বর্ণের ফুল বা তার তৃণসদৃশ পাতা, অর্থাৎ ফুল, পাতা বা কোমল কাণ্ড থেকে বা মূল থেকে নির্যাস বা প্রাপ্ত যে রস, সেই আঠালো তীব্র গন্ধযুক্ত পদার্থ যেটা খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য ব্যবহৃত হয় বা ওষুধের জন্যও ব্যবহৃত হয়। তাহলে হিং কি? হিং হচ্ছে আফগানিস্তান, ইরান, তুরস্ক আর ভারতের উত্তর পশ্চিমে প্রাপ্ত এক ধরনের খয়েরি বর্ণের ফুল বা তার যে তৃণসদৃশ পাতা বা তার কোমল কাণ্ড বা মূল, এর থেকে প্রাপ্ত যে রস, আঠালো রস, রসুনের মতো তীব্র বা ঝাঁঝালো তার গন্ধ। তো সেটা হচ্ছে খাবারের স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় আর ওষুধের জন্য ব্যবহৃত হয়, এটা মনে রাখবে। বাংলার পল্লী অঞ্চলে বরিশালের পটুয়াখালী বন্দরে তার কেন্দ্র। তাহলে যে আগা সাহেব, ট্রেনের যে বৃদ্ধ ভদ্রলোকটি উপরের বাঙ্কে শুয়েছিল, বাংলার পল্লী অঞ্চলে বরিশালের পটুয়াখালীতে তার বন্দরে তার কেন্দ্র। পরে তার সঙ্গে কথা বললুম, দেখলুম তিনি বরিশাইল্লা ভাষা আর তার মাতৃভাষার মতনই বলতে পারেন। অর্থাৎ সেই পাঠান সাহেব বরিশাল যে ভাষা, তার মাতৃভাষার মতন করেই তিনি বরিশাল বলতে পারেন, কারণ তিনি যেহেতু দীর্ঘদিন কলকাতায় রয়েছে, মানে সেখানে রয়েছে তার স্থানীয় ভাষা, এর জন্য তিনি শিখে গেছে। কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি, অর্থাৎ তিনি কলকাতার যে ভদ্র সমাজের ভাষা, সেই ভাষা কিন্তু তিনি আয়ত্ত করতে পারেননি সেই পাঠান ভদ্রলোক। যেহেতু তিনি তার কাজের সূত্রে বরিশাল অঞ্চলেই থাকতেন, তো তার জন্য তিনি বরিশাল ভাষাই তার মাতৃভাষার মতন বলতে পারতেন। একজন পাঠান একটু আরতি করে আমায় বললে, বাবু तुम डरो मत, अगर कोई पूछेगा कि तुम बाঙाली पाठानों की गाड़ी में बर के काहे सैर करते हो तो हम लोग बोलेगा वो हमारा बाबू है, हमारा हिसाब लिखता है।
দেখো, এতটাই সম্মান দিচ্ছে বাঙালি ভদ্রলোক সেই লেখক ভদ্রলোককে তিনি ফার্সি জানার জন্য, তো একজন পাঠান লেখককে বলেই ফেললেন যে বাবু, যদি কেউ এসে জিজ্ঞাসা করে যে তুমি এই পাঠানদের গাড়িতে কি করছো, তুমি তো একজন বাঙালি, তো তুমি বাঙালি হয়ে এই পাঠানদের গাড়িতে কি করছো, তখন তুমি ভয় পাবে না, তুমি মত ডারো, অর্থাৎ তুমি ভয় পাবে না। লেখককে বলছে সেই পাঠান ভদ্রলোকটি, বাবু তুমি ভয় পাবে না, তুমি বলবে যে আমি ওদের বাবু, আমি ওদের হিসাব লিখি। দেখো, লেখক শুধুমাত্র ফার্সি ভাষা জানার জোরে তাদের বাবুর সম্মানও পেয়ে যাচ্ছে। তার দরদ দেখে খুশি হলুম, যাতে আমি সগৌরবে এদের সঙ্গে চলতে পারি, এদেরই যেন একজন হয়ে সেইটে তাদের ইচ্ছে। অর্থাৎ সেই পাঠানরাও, সেই আফগানিস্তানিরাও, তৃতীয় শ্রেণীর কাবুলিওয়ালারাও চাইছিলেন যে লেখক তাদের সাথে তাদের বাবু হয়ে সগৌরবে চলতে পারে, সেটা যেন তারাও চায়। আমাকে সঙ্গে সঙ্গে আমাকে সঙ্গে সঙ্গে কলকাতার কাবুলি ব্যাংকের হিসাব হিসাবনবিশ কেরানি বা ম্যানেজারের মর্যাদা দিলে। অর্থাৎ লেখককে সঙ্গে সঙ্গে তাদের কলকাতার কাবুলি ব্যাংকের হিসাবনবিশ কেরানি বা ম্যানেজারের মর্যাদা দিয়ে দিল তারা মুখে মুখে। অর্থাৎ বলা যেতে পারে তারা লেখককে অন্য মাত্রার সম্মান দিতে চাইছে। আমি বললুম, তোমরা কেউ খুশহাল খা খট্টকের গজল জানো? খুশহাল খা খট্টক হচ্ছেন সম্রাট ঔরঙ্গজেবের সময়ের মানুষ, পাঠানদের পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। অর্থাৎ লেখক এবার তাদের সাথে একটু আলাপ জমাতে চাইলেন এবং লেখক বললেন যে তোমরা কি কেউ খুশহাল খা খট্টকের গজল জানো, গজল গান জানো? খুশহাল খা খট্টক কে ছিলেন, এটা কিন্তু পরীক্ষার প্রশ্নে আসতে পারে। খুশহাল খা খট্টক ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের সময়ের মানুষ। এখানে লেখক লিখেছেন আওরঙ্গজেব, তোমরা ঔরঙ্গজেবও লিখতে পারো, ঔরঙ্গজেবের সময়ের মানুষ, এবং পাঠানদের পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। তাহলে পাঠানদের পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন? খুশহাল খা খট্টক। তো লেখক তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কেউ এই খুশহাল খা খট্টকের গজল জানো? তাতে একটি পাঠান যে ওপরের বাঙ্কে বসেছিল ভারী খুশি হলো। অর্থাৎ ওপরে একজন পাঠান বসেছিল, সেই বৃদ্ধ ভদ্রলোকটি নয়, ওপরের বাঙ্কে বসে থাকা অন্য একজন পাঠান, সে খুশি হলো আর উৎসাহিত হয়ে উঠল। সে বললে, খুশহাল খা খট্টকের গজল শুনবে? বাবু দেখছি তুমি আমাদের সব খবরই জানো, আমি তোমাকে শোনাচ্ছি। অর্থাৎ যেহেতু তাদের ভাষার কবির গজল শুনতে চেয়েছে, তারা স্বভাবতই খুশি হলো এবং খুশি হয়ে বললো যে বাবু তো দেখছি আমাদের সব খবরই জানো, আমি শোনাচ্ছি খুশহাল খা খট্টকের গজল, আমি শোনাচ্ছি। এই বলে সে পাঠানদের কবি খুশহাল খা খট্টকের পস্তু ভাষায় রচিত গজল ধরলে। সে ওপরের বাঙ্কে বসে থাকা একটি লোক পাঠান, সে কি খুশহাল খা খট্টকের পস্তু ভাষায় রচিত গজল ধরলে, গজল গান গাওয়া শুরু করলো। ভাবের আতিশয্যের সঙ্গে কখনো কখনো কানে হাত দিয়ে, কখনো বুকে হাত দিয়ে গানের কলি গাইতে লাগলো। অর্থাৎ ভাবের আতিশয্য কেন, মানে গান তিনি যতটা সুচারুভাবে গাইছেন তার থেকে বেশি যেন ভাব দেখাচ্ছেন, সেই ভাবের আতিশয্যের জন্য বলা হচ্ছে। কখনো তিনি কানে হাত দিচ্ছেন, কখনো তিনি বুকে হাত দিচ্ছেন, আবার এইভাবে তিনি গানের কলি গাইতে লাগলেন। তারপরে ঢাকের বাদ্যি থামলেই যেমন মিষ্টি লাগে, তার গান থামলো। দেখো লেখক কত সুন্দর করে এখানে ভাষাটা ব্যবহার করেছেন। বলছে একটানা তোমার কানের কাছে যদি ঢাক বাজানো হয় তাহলে তোমার কেমন অধৈর্য লাগবে, তারপরে সেই ঢাকের আওয়াজটা যখন থেমে যাবে তখন তোমার কত মিষ্টি লাগবে, কত ভালো লাগবে। তো তার গানটা থেমে যাওয়ার পরে লেখকের তেমন মিষ্টি লাগলো, তাহলে বোঝাই যাচ্ছে যে লেখকের কিন্তু তার গান অতটা পছন্দ হয়নি, তবুও লেখক শুনছিলেন, যেহেতু তাকে অনেকটা পথ তাদের সাথেই যেতে হবে। লেখক কিন্তু এখানে যথেষ্ট তার বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন, তা গল্পটির পরতে পরতে বোঝা যায়। আমি তখন অতি সহজ আর সরলভাবে বিষয়ান্তরের অবতারণা করলুম। অর্থাৎ লেখক এর শেষের সমাপ্তি করলেন কিভাবে? তাকে শুভেচ্ছা জানিয়ে, বহুত খুব, বাহবা, বেশ, ধন্যবাদ, মানে কি খুব ভালো হয়েছে, বাহ বাহ খুব ভালো হয়েছে, এটা বলে লেখক এই বিষয়ান্তরের সমাপ্তি করলেন। এবং লেখক তারপরে বললেন যে পস্তু গজল তো শোনালে, এখন আদম খান আর দুরখানির মহব্বতের কিস্সা কেউ জানো? এবার লেখক কি বললেন যে তোমরা তো গজল শোনালে, এখন আদম খান আর দুরখানির মহব্বতের কিস্সা কি কেউ জানো, প্রেমের কাহিনী কি কেউ জানো আদম খা এবং দুরখানির? তাতে পাঠানদের একজনের খুব উৎসাহ হলো, বললে কি বলছো বাবু, আদম খা দুরখানির কিস্সা শুনবে? মানে কি, দেখো নিজেদের কথা যদি জিজ্ঞাসা করা হয় তোর কার না ভালো লাগবে। তুমি ধরো আমেরিকায় গেছো, সেখানে তোমাকে কেউ রবীন্দ্রনাথ সম্পর্কে জিজ্ঞাসা করছে, তোমার বাঙালি হিসেবে কতটা গর্ববোধ হবে। তো সেখানে দাঁড়িয়ে লেখক তাদের পস্তু ভাষার কবি, তাদের পস্তু ভাষার গায়কদের কথা বলছেন, তাদের পস্তু ভাষার কাহিনী শুনতে চাইছেন, স্বভাবতই তারা অত্যন্ত খুশি
খুশি হচ্ছে এবং একজন খুব উৎসাহিত হলো এবং সে উৎসাহিত হয়ে বললো যে কী বলছো বাবু, আদম খা দূরখানির কিস্সা শুনবে? মানে সে উৎসাহিত হলো, এ তো দিল ভাঙা কাহিনী, তাহলে কি মন ভাঙা অর্থাৎ হৃদয় ভাঙা প্রেমের কাহিনী, আমি তোমাকে শোনাচ্ছি। এই না বলে সে আবার তার কর্কশ যদিও গুরুগম্ভীর কণ্ঠে এই কিস্সা কতটা গান করে কতটা পাঠ করে যেতে লাগলো। তাহলে কি এই বলার পরে সে তার কর্কশ স্বর কিন্তু গুরুগম্ভীরভাবে যেন কাহিনীর মধ্যে সে ঢুকে গেছে, সেভাবে কিছুটা গান এবং কিছুটা পাঠের মাধ্যমে সেই আদম খা দূরখানির কিস্সা লেখককে শোনাতে লাগলেন। তারপরে লেখক বলছেন, এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িখানিটিতে যেন এক পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম। দেখো এটা কিন্তু পরীক্ষার প্রশ্নে আসতে পারে যে এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িখানিতে যেন এক পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম। লেখক এমনটি কেন বলেছেন? কারণ তোমরা এভাবে লিখবে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গল্পে লেখক তার শুধুমাত্র ফার্সি ভাষা জানার জোরে যখন কাবুলিওয়ালাদের গাড়িতে উঠেছিল এবং তাদের সাথে আলাপ জমাবার জন্য তাদের কাছে খুশহাল খা খট্টকের গজল শুনতে চেয়েছিল, তখন তাদের মধ্যে একজন খুশহাল খা খট্টকের গজল শোনান এবং তারপরে আদম খা দূরখানির কিস্সাও শোনান। তো এইভাবে তাদের মধ্যে গল্প পাঠ এবং গান গাওয়া এগুলির মাধ্যমে সেই থার্ড ক্লাস গাড়িখানিটিতে পস্তু সাহিত্য গোষ্ঠীর সম্মেলন শুরু হয়েছিল। তারপর আমার সামনের বেঞ্চিতে দুই পাঠান সহযাত্রী নিজেদের ভাষায় আমার সম্বন্ধে আলোচনা করছে। শুনলুম পস্তু ভাষা বুঝি না, কিন্তু এই ভাষায় প্রচুর ফার্সি আর আরবি শব্দ আছে, কাজেই উর্দুটা একটু জানা থাকলে অনেক শব্দ বুঝতে পারা যায়, আর তার সাহায্যে কী বিষয়ে আলাপ হচ্ছে সেটা বুঝতে দেরি হয় না। দেখো লেখক কিন্তু এই যে আফগানিস্তানিরা যারা পস্তু ভাষায় কথা বলতো, এদের এই পস্তু ভাষা কিন্তু লেখক জানতো না, কিন্তু এই পস্তু ভাষার মধ্যে প্রচুর ফার্সি শব্দ রয়েছে এবং আরবি শব্দ রয়েছে যেগুলো লেখক জানতেন। তো এই যে ফার্সি শব্দ এবং আরবি শব্দ জানার জন্য তারা কি বলছে সেটা মোটামুটি লেখকেরটা আন্দাজ করে নিতে পেরেছিলেন। এরা ভারী বিদ্বান আর বুদ্ধিমান, দেখছো না ইংরেজদের লেখা সব বই পড়ে আর ফার্সি পড়ে, এই বাবু আমাদের সম্বন্ধে কত খবর জানে, মায় আমাদের খাস দেহাতি কথাও কত জেনে নিয়েছে। অর্থাৎ সেই কাবুলিওয়ালাদের মধ্যে লেখকের সামনের বেঞ্চিতে বসে থাকা দুজন সহযাত্রী নিজেদের মধ্যে পস্তুর ভাষায় কথা বলছিল লেখকের সম্পর্কে প্রশংসা করছিল যে এই বাবু আমাদের সম্পর্কে কত খবর রাখে, ফার্সি বই পড়ে, ইংরেজদের লেখা সব বই পড়ে। তাই লেখকের প্রশংসা করছিল তারা নিজেদের মাতৃভাষায়, সেটা লেখক আরবি এবং ফার্সি ভাষা জানার জোরে তাদের কথা থেকে বুঝতে পেরেছিল, অনুমান করে নিয়েছিল। পাঠানদের মধ্যে একটি বাঙালি ভদ্রলোকের অভিজ্ঞতার কথা কোনো বাঙালি মাসিক পত্রে, বোধহয় প্রবর্তক পত্রিকায় অনেক দিন আগে পড়েছিলুম সে কথা মনে হচ্ছে। অর্থাৎ লেখক অনেক দিন আগে পাঠানদের মধ্যে একটি বাঙালি ভদ্রলোকের অভিজ্ঞতার কথা পড়েছিল পত্রিকায়, আর আজকে লেখকের সাথে সেটা সরাসরি হচ্ছে, লেখক নিজের অভিজ্ঞতায় সেটা উপলব্ধি করছে, লেখকের সাথে সেই অভিজ্ঞতাই ঘটছে, তো সেটা লেখকের হঠাৎ মনে পড়ে গেল। তো এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসতে পারে যে আলোচ্য গল্পে কোন বাংলা মাসিক পত্রের উল্লেখ আছে? আলোচ্য গল্পে প্রবর্তক বাংলা মাসিক পত্রের উল্লেখ আছে। বা এরকমও প্রশ্ন আসতে পারে যে পাঠানদের মধ্যে একটি বাঙালি ভদ্রলোকের অভিজ্ঞতা লেখক কোথায় পড়েছিলেন? লেখক বাংলা মাসিক পত্র প্রবর্তকে পড়েছিলেন। তারপরে গল্পের পরবর্তী অংশে চলে আসছি। পাঠানদের প্রায় প্রত্যেকেই ক্রমে এক একটি বেঞ্চ বা বার্থ দখল করে শোবার চেষ্টা করলে, তখন রোজার সময়, অর্থাৎ তখন মুসলমান ধর্মের মানুষদের যে রোজা হয়, উপোস করে থাকতে হয় সারাদিন, তো সেই রোজার সময় ছিল। সকলেই আগে সান্ধ্য আহার সেরে নিয়েছে, অর্থাৎ সন্ধ্যাবেলার যে আহার তারা সেটা সেরে নিয়েছে। এই রাত্রে আমারও বেশ ভালো ঘুম হলো। এদের সঙ্গে থেকে গাড়ির ভিতরকার সৌরভে আমার নাসিকাটিও ক্রমে অভ্যস্ত হয়ে গিয়েছিল। অর্থাৎ লেখকের গাড়িতে ওঠার সাথে সাথে তাদের ঘামের গন্ধ, তাদের জামা কাপড়ের গন্ধ এবং হিঙের গন্ধে লেখকের নাসিকায় যে আঘাত করছিল, অর্থাৎ তার যে একটু সমস্যা হচ্ছিল, গন্ধের সমস্যা, সেটা কিন্তু সেই কামরায় থাকতে থাকতে, গাড়ির ভেতরে থাকতে থাকতে সেটা তার নাক সয়ে নিয়েছিল, অর্থাৎ সেটা সহ্য করে নিয়েছিল। তার পরের দিন খুব ভোরেই উঠে দেখি এদের মধ্যে কেউ উঠে নামাজ পড়ছে।
তাহলে মুসলমানদের নামাজ পড়ার রীতি আছে, তোমরা সকলেই জানো, প্রার্থনা করে তারা। তো লেখক পরের দিন ঘুম থেকে উঠে ভোরেই দেখতে পেল যে এদের মধ্যে কেউ কেউ নামাজ পড়ছে আর সারাদিন রোজার উপোস করতে হবে বলে খুব ভোরে ভরপেট খেয়ে নিচ্ছে। তো রোজার নিয়ম হচ্ছে খুব ভোরবেলায় খেয়ে নিতে হয়, সারাদিন খাওয়া যায় না, আবার সূর্য ডোবার পরে খাওয়া যায়। তো লেখক অনেক সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে কেউ কেউ নামাজ পড়ছে, আবার কেউ কেউ সারাদিন উপোস করবে বলে খুব ভোরবেলা ভরপেট খেয়ে নিচ্ছে। বড় বড় পাঠান রোটা, তাহলে তারা কি কি খাচ্ছে দেখো, বড় বড় পাঠান রোটা আর কাবাব, রোটা আর কাবাব। পাটুয়াখালীর বৃদ্ধ আগা সাহেবকে দেখি অনেক আগেই উঠে বসে তসবিহ বা মালা জপ করছে। তাহলে তসবিহ শব্দের অর্থ কি? তসবিহ শব্দের অর্থ হচ্ছে মালা জপ করা। তসবিহ শব্দের অর্থ কি? মালা জপ করা। মালা জপ করছেন সেই পটুয়াখালীর বৃদ্ধ আগা সাহেব। নব্বত ও নও অসমা ই হাসানা, নব্বত ও নও অসমা ই হাসানা, অর্থাৎ আরবি ভাষায় ঈশ্বরের ৯৯টি পবিত্র ও সুন্দর নাম। আরবি ভাষায় ঈশ্বরের ৯৯টি পবিত্র ও সুন্দর নাম। মালার এক একটি দানা গুনে গুনে আবৃত্তি করা হয় নীরবে। দেখো তসবিহ শব্দের অর্থ, বা তোমাদের যদি একটু বড় আকারের প্রশ্ন আসে যে তসবিহ শব্দের অর্থ কী বা কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটুকু জুড়ে দিতে পারো যে পটুয়াখালীর বৃদ্ধ আগা সাহেব অনেক ভোরবেলা উঠেই তসবিহ বা মালা জপ করছিলেন। নব্বত ও নও অসমা ই হাসানা, অর্থাৎ আরবি ভাষায় ঈশ্বরের ৯৯টি পবিত্র ও সুন্দর নাম। ঈশ্বরের ৯৯টি পবিত্র ও সুন্দর নাম মালার এক একটি দানা গুনে গুনে আবৃত্তি করতে হয় নীরবে, অর্থাৎ কোনো কথা বলা যায় না সেই ঈশ্বরের নাম করার সময়। আমার ঘুম ভাঙতে আর তার সঙ্গে চোখাচোখি হতে আমার ঘুম ভাঙতে আর তার সঙ্গে চোখাচোখি হতে তিনি আমাকে সুখসৌপ্তিক প্রশ্ন শুধালেন। তাহলে লেখকের ঘুম ভাঙতে এবং লেখকের সে আগা সাহেবের সাথে চোখাচোখি, অর্থাৎ চোখে চোখ পড়ে যাওয়াতে তিনি আগা সাহেব লেখককে কি জিজ্ঞাসা করলেন? সুখসৌপ্তিক প্রশ্ন শুধালেন। সুখসৌপ্তিক শব্দের অর্থ হচ্ছে রাতে কেমন ঘুম হলো সেটা জানতে চাওয়া, অর্থাৎ রাতের ঘুম কেমন হলো সেটা জানতে চাওয়াই হচ্ছে সুখসৌপ্তিক প্রশ্ন। বাবু কাইল রাতে একটু কাইত হইবার পারছিলা, মানে কি বাবু কাল রাতে কি তুমি একটু ঘুমোতে পেরেছিলে, অর্থাৎ কাল রাতে একটু কাত হতে বা নিদ্রা দিতে পেরেছিলে? এই প্রশ্নটি যে স্বাভাবিক ভদ্রতা প্রণোদিত তার সন্দেহ নেই, অর্থাৎ এই প্রশ্নটি যথেষ্ট ভদ্রের সাথেই আগা সাহেব, বৃদ্ধ আগা সাহেব লেখককে করেছিলেন যে বাবু কালকে কি রাতে একটু ঘুমোতে পেরেছিলেন? ইতিমধ্যে আমাদের গাড়ি বোধহয় আসানসোলে এসে পড়েছে, অর্থাৎ গাড়ি প্রায় আসানসোলে এসে পড়েছে। এইভাবে যথাকালে কলকাতায় এসে পৌঁছলো। এইভাবে লেখক যথাসময়ে কলকাতায় এসে পৌঁছলেন। গাড়ির ভিড়ের কথা চিন্তা করলে বলতে হবে বেশ ভালোই এলুম, অর্থাৎ গাড়িতে যে পুরো গাড়িতে যতটা ভিড় ছিল সেই হিসাবে কিন্তু লেখক শুধুমাত্র ফার্সি ভাষা জানার জোরে এবং তার আলাপচারিতার গুণে তিনি কাবুলিওয়ালাদের সাথে একসাথে এসে খুব ভালোভাবেই আসতে পেরেছিলেন। আর ক্ষণিকের সহযাত্রী ভিন্ন জাতির বন্ধু কতগুলির সঙ্গসুখও লাভ হলো, মানে কি? আর ক্ষণিকের সহযাত্রী মানে কিছুক্ষণের সহযাত্রীদের সাথে ভিন্ন জাতির বন্ধুদের সাথে কতগুলি সঙ্গসুখও লাভ হলো, অর্থাৎ কিছুক্ষণের জন্য আলাপচারিতার মাধ্যমে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল সেটাও লেখককে কিন্তু আনন্দ প্রদান করলো বা সুখ প্রদান করলো। তাদের কারো সঙ্গে আর ভবিষ্যতে কখনো দেখা হবে না, অর্থাৎ লেখক জানেন যে এই কাবুলিওয়ালাদের সাথে আমার ভবিষ্যতে আর কোনোদিনও দেখা হবে না, অন্তত বোধ হয় এভাবে নয়, অর্থাৎ এই যে ট্রেনে যাওয়ার সূত্রে যে কখনো দেখা হবে এরকম কিন্তু নয়। কিন্তু এই রাতটির কথা খুব ভালোভাবেই আমার মনে আছে, কিন্তু সেই রাতের যে স্মৃতি সেই স্মৃতিটার কথা কিন্তু লেখকের খুব ভালোভাবেই মনে আছে। দেখো আমাদের জীবনে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, আমাদের পথে ঘাটে অনেক মানুষদের সাথেই পরিচয় ঘটে, তাদের সাথে কিন্তু ভবিষ্যতে বা আমাদের সারা জীবন ধরে আর কোনোদিনও দেখা হয় না, কিন্তু সেই স্মৃতিগুলো আমাদের মনে থেকেই যায়। সেটা এমনটি বলেই কবি এই গল্পের সমাপ্তি করছেন। তো এটাই ছিল এই গল্পের সম্পূর্ণ বিষয়বস্তু। গল্পটি কেমন লাগলো এবং এর বিষয়বস্তু বিশ্লেষণটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের উপর ভিডিও দরকার হয় বা এই ভিডিও থেকে তোমরা যদি কোনো জায়গায় বুঝতে না পারো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।